বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। আগের যেই শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। সেই শর্ত সাপেক্ষেই এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। দণ্ড মওকুফ না হওয়ায় হতাশ বিএনপি। ধারণা ছিল যে এইবারের আবেদন সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই মামলার থেকে তাকে অব্যাহতি দিয়ে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন সেইটা দেবেন। আইন মন্ত্রণালয় আপনার সেরকম কোনো ওপিনিয়ন দেননি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মরাটা আমাদের ঘরে এমন আতঙ্ক যে শুনশান অবস্থা, শিয়াল কুকুরও ডাকতে ভয় পায়। লকটা খুলে আমি বারান্দা যে একটু সারাউন্ডিংসটা দেখবো, সেই সাহসটা আমি করিনি। ভয় শঙ্কা কাটিয়ে করোনার মহামারীর 1 বছর পার করল বাংলাদেশ। শিখিয়েছে যুদ্ধ জয়ের কৌশল। স্বাস্থ্য খাতের ক্ষত সারানোর তাগিদ। অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরই, শিক্ষায় দেখাবে পথ। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষে 3 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর 2 যুদ্ধ জাহাজ। দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয় সুপারিশের ফাইল পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার আগের শর্তই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের যে কোনো হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নিতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। বেগম জিয়ার আইনজীবী বললেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে মামলায় অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে বলে আশা করছিলেন তারা। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25 মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও 1 দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে আগামী 15ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে তার পরিবার। আবেদনটির বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত আগের যেই শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যাবে বলে আমার মনে হয়, কারণ এটা গতবারও সেই রকমভাবেই গিয়েছিল। সোমবার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। তবে বিদেশে না যাওয়া ও বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তই বহাল রাখা হয়েছে। যে এইবারের আবেদন সরকার অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার তাকে মুক্তি দেবেন এবং এই মামলার থেকে তাকে অব্যাহতি দিয়ে তিনি যাতে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন সেইটা দেবেন। আইন মন্ত্রণালয় আপনার সেরকম কোনো ওপিনিয়ন দেননি এবং এই যে ওপিনিয়নটি দেননি, এটা আমি মনে করি এটা সঠিক হয় নাই। আইন অনুযায়ী বিষয়টি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। সেখান থেকে অনুমোদন আসার পর প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ড হয় তার। পরিবারের আবেদনের নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 17 দিন পর মুক্তি পান তিনি। এর মধ্যে 11 মাসই হাসপাতালে ছিলেন বিএনপি নেত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল,
আপনারা জেনে গিয়েছেন বেগম জিয়ার তৃতীয়বারের মতো সাজা স্থগিত করা হয়েছে, অর্থাৎ তৃতীয়বারের মতো তার সাজা আরও 6 মাস স্থগিত রাখার সুপারিশ করে এর মধ্যেই কিন্তু ফাইলটি পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে। এর আগে কিছুক্ষণ আগে আমরা আইনমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিলাম। আইনমন্ত্রী যেটি আমাদের জানিয়েছেন সেটি হলো বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে গত 1 মার্চ যে আবেদনটি করা হয় সে আবেদনের প্রেক্ষিতে আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে তারা দেখেছেন বেগম জিয়াকে দেশের যে কোনো জায়গায় চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আইনগত কোনো বাধা নেই এবং একই সঙ্গে তাকে শর্তযুক্ত করা হয়েছে অবশ্যই বিদেশে যেতে পারবেন না, অর্থাৎ দেশে থেকেই তিনি যে কোনো জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন, এটি আইনমন্ত্রী জানিয়েছেন। তবে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে আরেকটি আবেদন জানানো হয়েছিল, সেটি হলো যে তার সাজা স্থায়ীভাবে মওকুফ করা যায় কিনা সেই বিষয়টি বিবেচনা করার কোনো সুযোগ নেই এবং সেটি বিবেচনা করেও নি আইন মন্ত্রণালয়। কিছুক্ষণ আগে যখন আমরা সকাল দুপুর 12:30 নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি তখন জানিয়েছিলেন ফাইলটি তখন পর্যন্ত তার হাতে এসে পৌঁছায়নি, কিন্তু মিনিট 10 আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যে কথা আমাদের হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি এর মধ্যেই কিন্তু আইন মন্ত্রণালয়ের সুপারিশকৃত ফাইলটি এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে এসেছে এবং আজকেই সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তবে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ সাদিয়া, সেটি হলো যে আইনমন্ত্রী আমাদের যখন জানিয়েছেন যে দেশের যে কোনো জায়গা থেকে বিশেষায়িত চিকিৎসা দিতে পারবেন বেগম জিয়া, তবে আগে কিন্তু শর্ত ছিল শুধুমাত্র বিএসএমএমইউ থেকেই তাকে চিকিৎসা নিতে হবে। এই বিষয়টি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে, যেহেতু আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়েছে যে কোনো জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হচ্ছে না, কারণ সরকারের আগের অবস্থা ছিল শুধুমাত্র বিএসএমএমইউ থেকেই বেগম জিয়া চিকিৎসা নিতে পারবেন। সেটি বহাল থাকছে কিনা সেটি কিন্তু জানা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং এই সিদ্ধান্তটি জানানো হবে এখন ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি সিদ্ধান্ত জানানো হয় যে কোনো জায়গা থেকে বেগম জিয়া চিকিৎসা নিতে পারবেন, শুধুমাত্র তখনই তিনি যে কোনো জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত যে সিদ্ধান্তটি আছে বিএসএমএমইউ থেকে সিদ্ধান্ত নিতে হবে, সেটিও কিন্তু বহাল থাকতে পারে এবং সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে আসলে তিনি সব জায়গা থেকে চিকিৎসা নিতে পারবেন কিনা এটি নির্ভর করছে আসলে চূড়ান্ত সিদ্ধান্তের উপর এবং সেটি আজকে ফাইলটি পাঠিয়ে দেওয়ার পরে যখন সেটি আবার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসবে তখন হয়তো চূড়ান্ত আকারে বলা যাবে। এখন পর্যন্ত সাদিয়া ছিল আমার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। আন্তর্জাতিক নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার 50 বছরেও দেশে নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হয়নি। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহারের দাবি জানান দলের সিনিয়র নেতারা। এ সময় দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। এই সরকার সকলের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তাদের মৌলিক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। স্বাধীনতার 50 বছরেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দুর্ভাগ্য এই জাতির যে আজকে 50 বছর পরেও আমরা এই কথা বলতে পারি না যে আমরা স্বাধীন। আমাদের মা বোনেরা নিরাপদে তারা চলাফেরা করতে পারেন না, তারাও বলতে পারে না যে তারা স্বাধীন। সুতরাং তখনই নারীদের অধিকার আদায় হবে, তখনই নারীদের অধিকারকে সংরক্ষণ করা যাবে যখন সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সমাবেশ শেষে নারী দিবসে মহিলা দলের র্যালি বের করা হয়। র্যালি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতিকে রক্ষার স্বার্থেই 7 মার্চ বিচক্ষণতার সঙ্গে বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও সেই ভাষণে নির্দেশনা ছিল স্পষ্ট। এ নিয়ে প্রশ্ন কিংবা বিতর্কের সুযোগ নেই। 7 মার্চ সম্পর্কে বিএনপি নেতাদের বিরূপ বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইতিহাসবিদ, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের 43 বছর পর ঐতিহাসিক 7 মার্চ পালন করে বিএনপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে 7 মার্চের ভাষণের ভিন্ন ব্যাখ্যা দাঁড় করান বিএনপি নেতারা। তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলেই সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি। তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপর চাপিয়ে
ধর্ম ও সামাজিকতার অজুহাতে অচলায়তন ভেদ করে নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই নারীর মুক্তি এবং দেশের অগ্রযাত্রা শুরু হয় বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ৮ বিভাগীয় শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও নির্মাণ করা হবে কর্মজীবী মহিলা হোস্টেল। কৃষিনির্ভর বাংলাদেশে ফসলের মাঠ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, কূটনীতি, প্রশাসন এবং সামরিক অঙ্গন সহ নারীরা এখন প্রায় সম অধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও পশ্চাৎগামিতার আধার এখনও কাটেনি। এমন প্রেক্ষাপটে করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব প্রতিপাদ্যে এবছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে বাংলাদেশেও। এ উপলক্ষে সোমবার সকালে শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। নারীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য 5 ক্যাটাগরিতে 5 জন সংগ্রামী নারীকে দেয়া হয় জয়িতা পদক। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম ও সামাজিকতার অচলায়তন ভেঙে নারী আজ সবখানেই প্রতিষ্ঠিত। জানান, এই অগ্রযাত্রার শুরু আওয়ামী লীগের আমলেই। এভারেস্ট বিজয় থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীদের বিচরণ আছে, সব জায়গায় নারীরা সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। সমাজের অর্ধেক যদি অকেজো থাকে তো সেই সমাজটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কর্মজীবী নারীদের জন্য উপজেলা পর্যায়েও হোস্টেল নির্মাণের পরিকল্পনা তুলে ধরে সরকার প্রধান বলেন, অধিকার অর্জনে যোগ্য হওয়াই নারীদের লক্ষ্য হতে হবে। নারীদের একটা কথা বলবো যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে। সামগ্রিকভাবে সামনে এগিয়ে যেতে সমাজের সর্বস্তরে নারী পুরুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে কাজলাখালের সীমানায় থাকা কয়েকটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম। সাদিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস কিন্তু ইতিমধ্যে বলেছেন, নগরবাসীকে আশ্বাস দিয়েছেন তিনি যে সামনে বর্ষাতে কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ হয়ে আসছে দীর্ঘদিন ধরে, সেই দুর্ভোগ কিন্তু পোহাতে হবে না। কারণ যেই দখল হওয়া যে খালগুলো রয়েছে সেই খালগুলো উদ্ধারে তারা কাজ করছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে বর্জ্য ব্যবস্থাপনা সহ নানাবিধ যেই পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিন্তু ইতিমধ্যে তিনি জানিয়েছেন। সাদিয়া, এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ির যে কাজলার পাড় খালে রয়েছি, সেই খালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 80 ফিট খাল। সেই 80 ফিট খাল কিন্তু দখল করতে করতে কখনো কোথাও 5 ফিট, কোথাও 10 ফিট, কোথাও 20 ফিট, এভাবে কিন্তু মানুষ আসলে বাদ বাকি যেই সীমানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পুরোটাই কিন্তু তারা আসলে দখল করে নিয়েছেন। বিভিন্নভাবে যে বহুতল ভবন গড়ে তোলা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও 5 তলা, 6 তলা, 3 তলা, 4 তলা, এভাবে নানাভাবে কিন্তু এখানে আসলে ভবন গড়ে তোলা হয়েছে এবং এখানে BIWT এর বিশাল এক্সকাভেটর দিয়ে আরও যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি দিয়ে কিন্তু এই সমস্ত যেই খাল দখল করে গড়ে ওঠা যে অবৈধ স্থাপনা রয়েছে, যেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান, আবাসিক ভবন, সবগুলো কিন্তু আসলে যেই বর্ধিত অংশ সেটি আসলে ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যে এই খালগুলো যখন অবমুক্ত করা হবে, অর্থাৎ এগুলো যখন এটিকে উদ্ধার করা হবে, অবৈধ দখল হয়ে যাওয়া অংশ, তখন কিন্তু আসলে পানি প্রবাহ সেটি আসলে সুষ্ঠুভাবে বজায় থাকবে। ফলশ্রুতিতে বর্ষা মৌসুমে নগরবাসীর যে কষ্ট, নগরবাসীর যে দুর্ভোগ, সেটি অনেকটাই লাঘব হবে বলে তারা আসলে মনে করছেন। সাদিয়া, একটি বিষয় বলে রাখি, সকালে কিন্তু ওয়ারিতে একটি প্রোগ্রামে
ব্যারিস্টার শেখ ফজলুল তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তিনি বলেছেন যে তারা কিন্তু মহাপরিকল্পনা হাতে নিয়েছেন সামনে বর্ষাকে ঘিরে, বিশেষ করে এই বর্ষাতে যাতে করে পানি জমে না থাকে, সেই জমে থাকার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ে, সেটি যেন না হয় সেটা ব্যাপারে কিন্তু মহাপরিকল্পনা নিয়েছেন। তারই অংশ হিসেবে কিন্তু এই যে অভিযান, সেই অভিযান পরিচালিত হচ্ছে। তো এই কাজলা থেকে নন্দীপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার যেই খাল রয়েছে, সেই খালের প্রায় 1 কিলোমিটার তারা আজকে এই অভিযান পরিচালনা করবেন এবং প্রায় আরও কিছুক্ষণ এই অভিযান পরিচালিত হবে। তো সাদিয়া, এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার হাতে সবশেষ। যাত্রাবাড়ি থেকে কয়েকটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। করোনার সঙ্গে 1 বছর পার করল বাংলাদেশ। ভয় শঙ্কা কাটিয়ে কোভিড-19 এখন যাপিত জীবনের অংশ। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে টিকা। তবু শুরুতে যারা ভুগেছেন, এখনও অজানা আতঙ্ক তাড়া করছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সদ্য উন্নয়নশীল তকমা লাগানো দেশটি। তবে করোনাকালে স্বাস্থ্য খাতের যে ক্ষতগুলো বেরিয়ে এসেছে, ভাবতে হবে সেগুলো নিয়েও। রাশেদ লিমনের রিপোর্ট। মিছিল সেই সব দিন মনে হলে এখনো আতঙ্কে জমে যান এখানকার মানুষ। দুঃসহ স্মৃতি কিছুটা মলিন হলেও বেদনা কি ভুলতে পেরেছেন তারা? প্রথম মরাটা আমাদের ঘরে, দ্বিতীয়টা আমাদের ঘরেই। এমন আতঙ্ক যে শুনশান অবস্থা, শিয়াল কুকুরও ডাকতে ভয় পায়। তখন আমরা এমন অবস্থায় যে আমরা ঘরের মধ্যে একজন, মানে আমার ছেলের সাথে কথা বলতে আমি ভয় পাই। আমি যে লকটা খুলে আমি বারান্দা যে একটু মানে সারাউন্ডিংসটা দেখবো, আমি সেই সাহসটা আমি করিনি। দেশের প্রথম লকডাউন রাজধানীর উত্তর টোলারবাগ এলাকার জীবন এখন অনেকটাই স্বাভাবিক। আল্লাহর রহমতে অনেক কমে গেছে করোনাটা। কিভাবে এটা ট্রিট করতে হবে সেই নিয়মগুলো শিখে গেছি। আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি, বেড়াচ্ছি, কোনো প্রকার সমস্যার সম্মুখীন এ পর্যন্ত হয়নি। আমরা যে 3 জন রোগী শনাক্ত করেছি, তার মধ্যে 1 জন মহিলা, 2 জন পুরুষ। 8ই মার্চ 2020 সব ভয় আর শঙ্কাকে সত্যি প্রমাণ করে বাংলাদেশে শনাক্ত কোভিড-19 পরিবারের সদস্য শনাক্ত করেছি আমরা। সময় গড়ায় বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। লকডাউনে যায় বাংলাদেশ। গণপরিবহন থেকে শুরু করে অফিস আদালত সব বেঁধে যায় সীমিত পরিসরের বেড়াজালে। থমকে যায় সবকিছু, যেন বন্দী হয় প্রকৃতির কাছে। 365 দিন বাদে বাংলাদেশে কোভিড-19 শনাক্ত 5,50,330 জন। মৃত্যুর সংখ্যা 8,462। পরিসংখ্যানটা স্বস্তিদায়কই মানছেন বিশেষজ্ঞরা। তবে করোনার স্বাস্থ্য খাতের যে রূঢ় বাস্তবতা বের করে এনেছে, সেটা নিয়ে ভাবার তাগিদ তাদের। ভ্যাকসিন প্রাপ্তিতে সরকার দূরদর্শিতা দেখিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতাগুলো আমাদের কাছে অবভিয়াস হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে, এগুলোকে অ্যাড্রেস করার জন্য যদি আমরা একটা অ্যাকশন নিতে পারতাম, তাহলে সবচেয়ে বড় উপকার হতো। এ পর্যন্ত 50 লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন ভ্যাকসিন নিতে, যার মধ্যে 37 লাখ টিকার আওতায় এসেছে। এখন সবাই আশার আলো দেখছেন। নিউ নরমাল থেকে এখন চলছে নরমাল লাইফে ফিরে যাওয়ার চেষ্টা। তবে সামনের সেই পথটা খুব একটা মসৃণ হবে না। বন্ধুর সেই পথ পাড়ি দিতেও সাফল্য দেখাবে বাংলাদেশ, প্রত্যাশা এতটুকুই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মহামারীর বছরের চড়াই উতরাই, সংক্রমণের চিত্র আর ভ্যাকসিনেশন কার্যক্রমের চিত্র তুলে ধরেছেন রিপোর্টার রাশেদ লিমন। 1 বছর পার করলো বাংলাদেশ। এই 365 দিন জুড়েই আতঙ্ক আর নানা শঙ্কা ভর করেছিল গোটা দেশ জুড়ে। তারপরও আশপাশের দেশ কিংবা অন্যান্য দেশের সঙ্গে সার্বিক পরিস্থিতি তুলনা করলে অনেকটাই স্বস্তিদায়ক বাংলাদেশের অবস্থান। যদি সার্বিকভাবে গত 1 বছরের বাংলাদেশের পরিস্থিতি দেখা যাবে 5,50,330 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে 8,462 জন। গোটা বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে 11,71,64,720 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 26 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এতে স্বাভাবিকভাবেই বোঝা যায় এই অদৃশ্য ভাইরাসটি কতখানি ভয়াবহতা ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে। বেশ কিছু দেশের সঙ্গে যদি তুলনা করা যায় বাংলাদেশের করোনা মহামারীর পরিস্থিতি, তাহলে দেখা যাবে প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে, প্রায় 2,96,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং 5 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছে। এবং ইতালির পরিস্থিতিও কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু 30 লাখ এবং মৃতের সংখ্যা কিন্তু প্রায় 1 লাখ।
পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে দেখা যায় সেখানেও কিন্তু প্রায় 1,21,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং সেখানেও কিন্তু 1.5 লাখেরও বেশি মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে। এবং সবচেয়ে প্রথমে যারা যেখান থেকে ছড়িয়েছে করোনা সেই চীনের ভয়াবহতা তুলনামূলক কম, সেখানে কিন্তু 8,50,000 মানুষ আক্রান্ত হয়েছে এবং 4,000 মৃত্যুবরণ করেছে। তবে এই সার্বিক যদি গ্রাফটা দেখা হয় তাতেই বোঝা যায় যে বিষয়টি বলছিলাম বাংলাদেশের অবস্থান অনেকটাই স্বস্তিদায়ক এবং সবচেয়ে বেশি যে বাংলাদেশ সব শেষে এসে যে সাফল্যটা অর্জন করেছে সেটি কিন্তু টিকায়, অর্থাৎ 54তম দেশ হিসাবে বাংলাদেশ এই টিকা দান কর্মসূচির আওতায় আসলেও বাংলাদেশে যদি সার্বিক পরিস্থিতি দেখা যায় যে অর্থাৎ সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে যে টিকার নিবন্ধন, সেই নিবন্ধন কিন্তু এরই মধ্যে 50 লাখ ছাড়িয়ে গেছে, অর্থাৎ 50,03,000 মানুষ কিন্তু এই টিকার জন্য নিবন্ধন করেছে এবং এরই মধ্যে 36,82,000 মানুষকে কিন্তু টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। তারপরও কিন্তু বিশেষজ্ঞরা বারবারই বলছে যেহেতু কোনো টিকাই শতভাগ অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম নয়, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। মুজিব শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোংলা বন্দরে এসেছে। ভারতীয় এই দুটি যুদ্ধজাহাজ পুলিশ ও সুবিধায় 38 জন কর্মকর্তা এবং 290 জন নাবিক রয়েছেন। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এই সফর বলে জানান সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পুলিশ ও সুমেদা 3 দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে মংলা বন্দরে। জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানান। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফর সম্পর্কে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমোডোর মহদেব গোবর্ধন রাজু উচ্ছ্বাস প্রকাশ করে এই সফরের গুরুত্ব তুলে ধরেন। We are extremely pleased to come to Mongla Port on our maiden visit by any Indian naval ship till to date. We are very touched by the hospitality which is being extended to all of us here. This year is very significant because it is 50 years of liberation war. It is made all the more important and historic because of Mujibur Varsh. Personally, we are all three of us are extremely pleased to be part of this celebrations which are going on. খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা। এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি বাগেরহাট খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, বাগেরহাট। মোবাইল সেবার মান বাড়াতে 1800 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ কিনল গ্রামীণফোন, রবি, বাংলালিংক। 2100 মেগাহার্টজ ব্যান্ডের নিলাম শুরু হবে আরও পরে। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, ধন্যবাদ সাদে। আমি রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তো বিটিআরসি যে তরঙ্গ নিলাম সেটি কিন্তু এখনও শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 2100 মেগাহার্টজ ব্যান্ডে এসে কিন্তু রবি এবং গ্রামীণফোন, টেলিটক এই তিনটা বোর্ডের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এখন সবশেষ ব্লকের নিলাম চলছে এবং সেটি কিন্তু 13 রাউন্ডে চলে গিয়েছে এবং $700 মিলিয়ন ভিত্তিমূল্যে এই তরঙ্গের নিলাম শুরু হয়েছে এবং এখন সবশেষ যে তথ্য আমরা দেখতে পাচ্ছি সেটি প্রায় $30 মিলিয়ন দাম উঠেছে এবং তিনটি অপারেটরই কিন্তু কেউ কাউকে ছাড় দিতে যাচ্ছে না, সুতরাং দাম কিন্তু বেড়েই চলছে এবং এই ব্লকের নিলামটি সম্পন্ন হলেই পুরো নিলাম প্রক্রিয়া শেষ হবে। তবে এর আগে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে অনুপাতে বলা চলে যে এ পর্যন্ত বাংলালিংক 9.4 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে দুটি ব্যান্ডে, 1800 ব্যান্ড এবং 2100 ব্যান্ড। 1800 ব্যান্ডে তারা কিনেছে 4.4 মেগাহার্টজ এবং 2100 ব্যান্ডে তারা কিনেছে 5 মেগাহার্টজ। এছাড়া রবির ক্ষেত্রে আমরা যদি বলি, রবি কিনেছে এ পর্যন্ত 7.6 মেগাহার্টজ। এর মধ্যে হচ্ছে 1800 ব্যান্ডে তারা কিনেছে 2.6 মেগাহার্টজ এবং 2100 ব্যান্ডে তারা এখন পর্যন্ত 5 মেগাহার্টজ কিনেছে এবং আরেকটি ব্লকে তারা কেনার জন্য কিন্তু তারা নিলামে অংশ নিয়েছে
এছাড়া গ্রামীণফোন এ পর্যন্ত 5.4 মেগাহার্টজ তরঙ্গ কিনেছে এবং বাংলালিংকের ক্ষেত্রে যদি বলা হয় $136 মিলিয়ন তারা 1800 মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ কিনেছে এবং $29 মিলিয়ন তারা 2100 মেগাহার্টজ ব্যান্ডে আরও 5 মেগাহার্টজ তরঙ্গ তারা কিনেছে। তো যেহেতু এখন পর্যন্ত শেষ হয়নি, সুতরাং কে কতটুকু পেলেন সেটা একদম সঠিকভাবে বলা যাচ্ছে না। এই নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পরে আসলে বলা যাবে যে নিলামের কতটুকু তরঙ্গ কিনতে পেরেছেন। এবং এখানে বিটিআরসির পক্ষ থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে তারা কিন্তু বলছে যে 23 মার্চের মধ্যে নিলামের যে যতটুকু তরঙ্গ তারা কিনেছে সেই টাকাগুলো কিন্তু 23 মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। 23 মার্চের পর থেকেই কিন্তু তারা এই যে অতিরিক্ত তরঙ্গ কিনেছেন সেই তরঙ্গ দিয়ে তারা গ্রাহকদের সেবা দিতে পারবেন এবং তারা আশা করছেন যে ইন্টারনেটের গতি বাড়বে এবং কল ড্রপ এবং অন্যান্য যে মুঠোফোন সেবার সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তো এই ছিল ছাদে আমার কাছ থেকে সব শেষ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। সস্তা আর সুতি কাপড়ের পোশাক রফতানি করেই বাংলাদেশ বিশ্ববাজারে এখনও দ্বিতীয় অবস্থানে, কিন্তু বাজারে দ্রুত চাহিদা বাড়তে থাকা সিনথেটিক বা কৃত্রিম সুতার পোশাকে পিছিয়ে এদেশের উদ্যোক্তারা। তারা বলছেন এ ধরনের কারখানায় তুলনামূলক বড় বিনিয়োগের ঝুঁকি মোকাবেলায় দরকার সরকারের বিশেষ নীতি সহায়তা। অর্থনীতিবিদরা প্রণোদনা কাঠামো পরিবর্তনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরামর্শ দিয়েছেন। দেশের রপ্তানি আয় এবং কর্মসংস্থানে বহু বছর ধরে নেতৃত্ব দিচ্ছে পোশাক শিল্প। তবে এ খাতে পণ্য বৈচিত্র্য বাড়েনি আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী। রপ্তানির সিংহভাগ জুড়েই আছে সুতি কাপড়ের টি শার্ট, শার্ট, ট্রাউজার। যদিও টেকসই ও ফ্যাশনেবল হিসেবে বিশ্ববাজারে বাড়ছে পলিয়েস্টারের মতো কৃত্রিম সুতার পোশাকের চাহিদা। উদ্যোক্তারা বলছেন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা তো হ্যাবিচুয়েট হয়ে গেছি কম দামের জিনিস বা ইত্যাদি মিডল শার্ট আর এসব যেগুলো আছে রেগুলার দিন। কটনের একটা টি শার্টের যে দাম সিনথেটিক টি শার্ট 4 গুণ 5 গুণ বেশি। তো আমি একই সময় কিন্তু ওইটাই করতে পারি যদি আমার টেকনোলজি ঠিক থাকে, আমার মেশিন ওয়েল ইকুইপড আমার ফ্যাক্টরি হয়। যেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি করলে 20-25 কোটি টাকা হয়ে যায়, সে 200-300 কোটি টাকা একটা ফ্যাক্টরি করতে লাগবে। প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূর করতে হবে, তারা কিন্তু কোনো উদ্যোক্তা যেচে গিয়ে রিস্ক নেবে না। তো এই পলিসিগুলো করা দরকার সরকার। নিট পোশাকের প্রায় 85% এবং ওভেন পোশাকের 35% সুতা ও কাপড় স্থানীয় কারখানাগুলো সরবরাহ করলেও উৎপাদিত সুতা ও কাপড়ের মাত্র 15 থেকে 20% সিনথেটিক বা কৃত্রিম। তাই এ ধরনের পোশাক রপ্তানি বাড়াতে স্থানীয় কাঁচামাল ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জকে তুলে ধরছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা বিশেষভাবেই চাচ্ছি যে তারা বিশেষায়িত পণ্যে যান, তারা নন কটন পণ্যে তারা উদ্যোক্তারা যান, সুতরাং তাদেরকে পলিসি সাপোর্টের অংশ হিসেবে বর্তমানে যে ক্যাশ ইনসেন্টিভগুলো রয়েছে ওই টাকাটিকে ব্যবহার করে তাদেরকে বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য যদি সেখানে 2% হারে যদি ক্যাশ ইনসেন্টিভ দেওয়া যায় তাহলে তারা কিন্তু আকৃষ্ট হতে পারে। বিদেশি বিনিয়োগকারীদেরকে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যদি ওই ধরনের পণ্য উৎপাদন করার জন্য তাদেরকে আনা হয় তাহলে তাদেরকে দেখে আমাদের উদ্যোক্তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু বিনিয়োগে যাবে। উন্নয়নশীল দেশ হিসেবে শুল্ক সুবিধা হারালে বিশ্ববাজারে যে বাড়তি প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশের পোশাক খাত, তা মোকাবিলায় উচ্চ মূল্য সংযোজন করা যায় এমন পোশাক উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ তৃতীয় দফায় আরও 6 মাস বাড়িয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ। অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের। দণ্ড মওকুফ না হওয়ায় হতাশ বিএনপি। অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরই, শিক্ষায় দেখাবে পথ। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।